হ্যালো এভরিওয়ান, দিশা রেডি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আজ আমরা আলোচনা করব গুপ্ত বংশ নিয়ে। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হলেন শ্রীগুপ্ত। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত। এই শ্রীগুপ্ত ছিলেন একজন সামন্ত ছিলেন। শ্রীগুপ্তের পর রাজা হয় তার পুত্র ঘটোৎকচ। ঘটোৎকচ রাজা হয় এবং ঘটোৎকচের পর রাজা হয় প্রথম চন্দ্রগুপ্ত। বা চন্দ্রগুপ্ত প্রথম। এই শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা, কিন্তু ঘটোৎকচের পুত্র প্রথম চন্দ্রগুপ্ত তিনি ছিলেন প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তের সাথে বিবাহ হয় কুমার দেবী। এই কুমার দেবী ছিলেন লিচ্ছবি বংশের রাজা, অর্থাৎ কুমার দেবীর পিতা ছিলেন লিচ্ছবি বংশের রাজা। কুমার দেবী ছিলেন লিচ্ছবি বংশের। প্রথম চন্দ্রগুপ্তের পর রাজা হয় প্রথম চন্দ্রগুপ্তের পুত্র সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের মায়ের বাবা ছিলেন লিচ্ছবি বংশের রাজা, তাই সমুদ্রগুপ্তকে বলা হয় লিচ্ছবি দৌহিত্র। লিচ্ছবি দৌহিত্র বলা হয় সমুদ্রগুপ্তকে। এছাড়া সমুদ্রগুপ্তকে আর কি বলা হয়? সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন। সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ন, লিচ্ছবি দৌহিত্র ইত্যাদি। সমুদ্রগুপ্তের তাকে ভারতের নেপোলিয়ন কেন বলা হয়? কারণ তিনি ছিলেন নেপোলিয়নের মতোই একজন পরাক্রমশীল যোদ্ধা এবং শক্তিশালী রাজা। তিনি উত্তর ভারত এবং দক্ষিণ ভারত মিলিয়ে সমগ্র ভারতবর্ষই জয় করেন এবং বলা হয় তিনি কোনো যুদ্ধেই পরাজয় তার ঘটেনি। তিনি উত্তর ভারত এবং দক্ষিণ ভারত জয় করে দুটি ক্ষেত্রে ভিন্ন দুটি নিয়ম প্রয়োগ করেন। উত্তর ভারত জয় করে তিনি তার রাজ্যের সাথে সেই রাজ্যগুলোকে যুক্ত করেন, অর্থাৎ তিনি রাজ্য বিস্তার করেন। কিন্তু দক্ষিণ ভারত জয় করে তিনি তার রাজ্য বিস্তার করেননি। তিনি দক্ষিণ ভারত জয় করেছিলেন ঠিকই, কিন্তু দক্ষিণ ভারত জয় করে সেই রাজ্যগুলোকে করদ রাজ্যে পরিণত করেন, অর্থাৎ সেই রাজ্যগুলোকে নগদ অর্থের বিনিময়ে সেই রাজাকেই ওই রাজ্যের দায়িত্ব দেওয়া, রাজ্য ফিরিয়ে দেওয়া হয়। দক্ষিণ ভারতের এই নিয়মকে বলা হয় গ্রহণ পরিমোক্ষ নীতি, অর্থাৎ প্রথমে গ্রহণ করা পরে আবার ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা, একে বলা হয় গ্রহণ পরিমোক্ষ নীতি। এই নীতি সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের ক্ষেত্রে প্রয়োগ করেছিল, উত্তর ভারতের ক্ষেত্রে নয়। উত্তর ভারতের ক্ষেত্রে তিনি গ্রহণ নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ যে রাজ্য জয় করেছিলেন সেটা তার নিজের রাজ্যের অন্তর্ভুক্তই করেছিলেন। বলা হয় সমুদ্রগুপ্তের ঘোড়া 3 সমুদ্রের জল পান করে। সমুদ্রের জল তো লবণাক্ত, পান করা যায় না, তাহলে এই কথা কেন প্রচলিত হয়? কারণ এই কথার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে তার সমগ্র ভারতবর্ষ তার দখলে ছিল, এমনকি দক্ষিণ ভারতের সমগ্র অংশ তার দখলে ছিল, এটি বোঝানোর জন্য। অর্থাৎ বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর এগুলো তারই দখলে ছিল, এগুলো বোঝানোর জন্য বলা হয় যে সমুদ্রগুপ্তের ঘোড়া 3 সমুদ্রের জল পান করত। সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? সমুদ্রগুপ্তের সভাকবির নাম ছিল হরিসেন।
সমুদ্রগুপ্তের সভাকবির নাম হরিসেন। এই হরিসেন এলাহাবাদ প্রশস্তি রচনা করেন। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরিসেন। এই এলাহাবাদ প্রশস্তিতে সমুদ্রগুপ্তের সম্বন্ধে উল্লেখ করা আছে। সমুদ্রগুপ্তের পর গুপ্ত বংশের রাজা হয় সমুদ্রগুপ্তের জ্যেষ্ঠ পুত্র রামগুপ্ত। রামগুপ্ত ছিলেন একজন অযোগ্য রাজা। রাজা হওয়ার কোনো যোগ্যতা তার মধ্যে ছিল না, কিন্তু তখন নিয়ম ছিল যে রাজার জ্যেষ্ঠ পুত্র রাজা হবে। এই নিয়ম অনুযায়ী সমুদ্রগুপ্তের পর রাজা করা হয়, গুপ্ত বংশের রাজা হয় রামগুপ্ত। রামগুপ্তর সাথে বিয়ে হয় দেবীর। কিন্তু এই দেবী রামগুপ্তকে পছন্দ করতো না। দেবী পছন্দ করত রামগুপ্তের ছোট ভাই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে। এখানে দুটি গল্প প্রচলিত আছে। একটি হলো রামগুপ্ত দেবীকে বিয়ে করে, কিন্তু দেবী রামগুপ্তকে পছন্দ করতো না। একবার বিদেশি আক্রমণ হয় এবং বিদেশি আক্রমণের সময় এই রামগুপ্ত তার রাজধানী ছেড়ে, তার স্ত্রী সব আত্মীয় পরিজনদের ছেড়ে তিনি তার রাজধানী ত্যাগ করে চলে যান এবং বিদেশিরা সবকিছু লুট করে নিয়ে চলে যায় এবং দেবীকেও সাথে করে নিয়ে চলে যায়। তখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেখানে উপস্থিত ছিলেন না। পরে যখন দ্বিতীয় চন্দ্রগুপ্ত এসে জানতে পারলেন ঘটনা, তখন তিনি ওই বিদেশি আক্রমণকারীদের ধাওয়া করেন এবং তাড়া করে তাদের সাথে যুদ্ধ করেন এবং যুদ্ধ করে তাদেরকে পরাজিত করে দেবীকে ফিরিয়ে নিয়ে আসে রাজ্যে। দেবীকে ফিরিয়ে নিয়ে আসার পর তিনি এই রামগুপ্তকে বলেন যে রামগুপ্ত রাজা হওয়ার যোগ্য না এবং রাজ্যবাসীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য তার অপরাধ এর শাস্তি হিসেবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং তাকে হত্যা করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত রাজা হয় এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত দেবীকে বিয়ে করে। এটি হলো একটি গল্প। এ বিষয়ে আরেকটি গল্প প্রচলিত আছে। সেটি হলো এই দেবীর সাথে দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটা প্রেমের সম্পর্ক ছিল। দেবী রামগুপ্তকে পছন্দ করতো না, কিন্তু পছন্দ করতো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এই কারণে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবী ষড়যন্ত্র করে রামগুপ্তকে হত্যা করে এবং রামগুপ্তকে হত্যা করার পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশের রাজা হয় এবং তিনি দেবীকে বিবাহ করেন এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দেবী এদের প্রেম কাহিনী নিয়ে একটি উপন্যাস রচনা করা হয়েছে। সেই উপন্যাসের নাম হলো দেবী চন্দ্রগুপ্তম। এই উপন্যাসে রামগুপ্তের স্ত্রী দেবীর সাথে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের একটা পরকীয় সম্পর্ক ছিল সে বিষয়ে বিস্তারিত আলোচনা আছে, এই দেবী চন্দ্রগুপ্তমে উল্লেখ আছে। যাই হোক, রামগুপ্তের পর রাজা হয় রামগুপ্তের ভাই দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন একজন যোগ্য রাজা এবং গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করে শকারি উপাধি ধারণ করেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সবাই নবরত্ন ছিলেন। কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। এই নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার
কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। বলা হয় যে এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আগুন দিয়ে নালন্দা বিশ্ববিদ্যালয় পুড়িয়ে দিয়েছিলেন। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবকের সেনাপতি, এবং এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলার লক্ষণ সেনকে আক্রমণ করেন মাত্র 12 জন সৈন্য নিয়ে এবং পরাজিত করেছিলেন। কুমারগুপ্তের পর গুপ্ত বংশের শেষ যোগ্য রাজা ছিলেন স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্ত সুদর্শনঝিল সংস্কার করেন। সুদর্শনঝিল সংস্কার করেন স্কন্দগুপ্ত। গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন বিষ্ণুগুপ্ত। এই বিষ্ণুগুপ্ত ওই যে কৌটিল্য বা চাণক্যের যে আরেক নাম ছিল বিষ্ণুগুপ্ত, ওই বিষ্ণুগুপ্ত না, এই বিষ্ণুগুপ্ত আলাদা। এই বিষ্ণুগুপ্ত হলেন গুপ্ত বংশের শেষ যোগ্য রাজা। গুপ্ত যুগের শেষ যোগ্য রাজা ছিলেন স্কন্দগুপ্ত। এই গুপ্ত যুগ থেকে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় আসে সেগুলো হলো, গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত। গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এবং শ্রীগুপ্ত একজন সামন্ত ছিলেন। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো গুপ্ত যুগের প্রতিষ্ঠাতা এবং গুপ্ত যুগের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। এই প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন ঘটোৎকচের পুত্র। আরেকটি প্রশ্ন আসে, প্রথম চন্দ্রগুপ্তের স্ত্রীর নাম কি? কুমার দেবী। এবং এর সঙ্গে আরেকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো কুমার দেবী কোন বংশের রাজা ছিলেন? লিচ্ছবি বংশের। সমুদ্রগুপ্ত খুবই গুরুত্বপূর্ণ। লিচ্ছবি দৌহিত্র কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সমুদ্রগুপ্তকে। সমুদ্রগুপ্তের সভাকবির নাম কি? হরিসেন। এবং এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি কার লেখা? উত্তর হলো সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের লেখা এলাহাবাদ প্রশস্তি। রামগুপ্ত এখান থেকে অতটা ইম্পর্টেন্ট না। দ্বিতীয় চন্দ্রগুপ্ত খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করে কি উপাধি ধারণ করেন? শকারি। বা এখান থেকে প্রশ্ন আসে, শকারি কে উপাধি ধারণ করেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করেন। গুপ্ত যুগের শেষ রাজা, এটা খুব গুরুত্বপূর্ণ, বিষ্ণুগুপ্ত। এবং কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে। এখান থেকে সবথেকে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? কুমারগুপ্ত। এটাও খুবই গুরুত্বপূর্ণ যে নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, সংক্ষেপে বখতিয়ার খলজি বলা হয়। স্কন্দগুপ্ত সুদর্শনঝিল সংস্কার করেছিলেন, এটিও খুব গুরুত্বপূর্ণ। এই গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। গুপ্ত যুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ। গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। এবং বলা হয় যে হুনদের আক্রমণে এই গুপ্ত যুগের গুপ্ত বংশের ধ্বংস হয়। হুনদের আক্রমণে গুপ্ত বংশের ধ্বংস হয়। আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।